আজকে আমরা অটোনমিক ফার্মাকোলজির লাস্ট যে ভলিউমটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অটোনমিক ফার্মাকোলজির লাস্ট টপিকস অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজি। তো এখান থেকে বেশ কিছু জিনিসপত্র আমাদের লাগবে, বা এখান থেকে অনেক কিছুই আছে যেগুলো আমাদের ভাইভাতে খুবই খুবই কমন জিনিস, এবং এখানে থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন রিটেনেও আসে। তো অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির মধ্যে যখনই আমরা ঢুকবো তার আগে প্রথম যে জিনিসটা আমাদের জানা লাগে সেটা হলো ক্যাটেকোলামাইন। নাও হোয়াট ইজ ক্যাটেকোলামাইন? এখন এই ক্যাটেকোলামাইনগুলো হলো এক ধরনের অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের বডিতে সিনথেসিস হয় ক্রোমাফিন সেল অফ অ্যাড্রেনাল মেডুলা। তো এই ক্রোমাফিন সেল যেটা অ্যাড্রেনাল মেডুলার একটা সেল, সেখান থেকে আমাদের এই ক্যাটেকোলামাইন সিনথেসিস হয় যেটা একটা অ্যামিনো অ্যাসিড। এখন এই ক্যাটেকোলামাইন অনেকগুলা জিনিস নিয়ে আসলে গঠিত, বা এই ক্যাটেকোলামাইন নামটা আসলে এর মধ্যে একাধিক নিউরো ট্রান্সমিটারের নাম চলে আসে। তার মধ্যে একটা আছে অ্যাড্রেনালিন, এরপরে আসে নর অ্যাড্রেনালিন। এগুলো আপনারা ফিজিওলজিতে এই নামগুলোর সাথে খুবই পরিচিত ছিলেন, বা ফিজিওলজিতে এই নামগুলো পড়ে আসছেন। এরপরে আছে ডোপামিন। সো এই যে তিনটা নাম খুব 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 কমন, এই তিনটা জিনিস যেইগুলোকে আমরা কম্বাইন্ড করে বা কালেকটিভলি এদেরকে আমরা বলতেছি ক্যাটেকোলামাইন। এখন এদেরকে কেন আমরা ক্যাটেকোলামাইন বলতেছি? কারণ এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, নামের মধ্যেই আছে, সেটাকে আমরা বলি ক্যাটেকল নিউক্লিয়াস। তো এই তিনটা জিনিসের মধ্যেই ক্যাটেকল নিউক্লিয়াস থাকে, এবং এদের অ্যামাইন স্ট্রাকচার থাকার কারণে এরা হলো অ্যামিনো অ্যাসিড হিসেবেও কাজ করতেছে। সো এটা হলো ক্যাটেকোলামাইন্স। তো তিন ধরনের ক্যাটেকোলামাইন্স, এদেরকে আমরা একসাথে কম্বাইনলি বলতেছি ক্যাটেকোলামাইন। এখন ক্যাটেকোলামাইনের যে এই যে তিনটা নাম বললাম, এরা সবাই হলো ন্যাচারাল, ঠিক আছে? এরা ন্যাচারালি আমাদের বডিতে সিনথেসিস হচ্ছে। কোথায় সিনথেসিস হচ্ছে? অ্যাড্রেনাল মেডুলাতে। এবং অ্যাড্রেনাল মেডুলার ক্রোমাফিন লাইক যে সেল, এই ক্রোমাফিন লাইক সেলের মধ্যেই বা ক্রোমাফিন সেলের মধ্যে এরা সিনথেসিস হচ্ছে আমাদের বডিতে। কিন্তু কিছু জিনিস আছে আমরা ন্যাচারালি পেলেও আমরা কিছু সিনথেসিসও করতে পারি, যেটা আমরা বলতেছি সিনথেটিক, অর্থাৎ আমরা এগুলো তৈরি করতে পারি। তো এর মধ্যে দুইটা উদাহরণ আছে আমরা খুব কমনলি ইউজ করি বা আমাদের খুবই কমনলি লাগে, সেটা হলো আইসোপ্রোটেরেনল, এরপরে আছে ডোবুটামাইন। আমরা ডোবুটামাইনটাই বেশি ইউজ করি আইসোপ্রোটেনলের থেকেও। সো ডোবুটামাইনটা খুব কমনলি আপনারা পাবেন। কিন্তু আমাদের এখান থেকে এই অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, ডোপামিন এইগুলো সম্পর্কে বিস্তারিত জানা লাগে। এখন এইগুলো কিভাবে সিনথেসিস হয় এই জিনিসটা আমাদের অত বেশি আসে না, অর্থাৎ স্টেপস অফ সিনথেসিস, আমাদের স্টেপস অফ সিনথেসিস অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির ক্ষেত্রে আমাদের এটা লাগবে না। সো এটা পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। এটা রিটেনেও তেমন একটা বেশি জিজ্ঞেস করে না, এটা ভাইভাতে কখনো লাগে না, মানে এই টপিক্সটা এত বেশি ইম্পর্টেন্ট না। তো যেই জিনিসগুলো আমাদের লাগবে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা নেক্সটে চলে আসবো। সেটা হলো এই যেই অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির মধ্যে যতগুলো আমরা নাম পড়ে আসলাম যে ক্যাটেকোলামাইন্স, তো এরা যেহেতু একটা নিউরো ট্রান্সমিটার বা একটা হরমোন যাই বলেন না কেন, এই দুইভাবে এরা কাজ করতেছে। তো আমরা এগুলোকে আমরা কাজ করার জন্য এরা যখন আমার বডিতে তৈরি হবে, এদের জন্য স্পেসিফিক কিছু রিসিপ্টর থাকে। সো এনজাইম বা নিউরো ট্রান্সমিটার আমরা সব কিছুর ক্ষেত্রে দেখে আসছি যে এরা কোনো একটা রিসিপ্টরের সাথে বাইন্ড করার পরে নর্মালি এদের ইফেক্টটা এরা শো করে, অর্থাৎ রিসিপ্টরের সাথে বাইন্ড করার আগ পর্যন্ত এরা কোনো রকম কোনো ইফেক্ট দেখাবে না, বা এদের কোনো ইফেক্ট পাওয়া যাবে না। তো এদের জন্য যে রিসিপ্টরগুলো থাকে এরা ধরুন আমরা এদেরকে বলি আর কি অ্যাড্রেনো রিসিপ্টর। সো এই অ্যাড্রেনো রিসিপ্টরের সাথেই নর্মালি এই যতগুলোর নাম আমরা পড়ে আসলাম, বা যতগুলো আমরা ক্যাটেকোলামাইনের মধ্যে দেখে আসছি যে তিনটা জিনিস অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এবং ডোপামিন, সো এরা নর্মালি কী করবে? রিসিপ্টরের সাথে বাইন্ড করবে। এখন এই যে রিসিপ্টরের সাথে বাইন্ড করতেছে, রিসিপ্টরের সাথে যখন বাইন্ড করবে তাদেরকে, বা সেই রিসিপ্টরগুলোকে আমরা বলতেছি অ্যাড্রেনো রিসিপ্টর। সো এই অ্যাড্রেনো রিসিপ্টর আবার দুই ধরনের হয়, একটা আছে আলফা আর একটা আছে বেটা। তো এই আলফা রিসিপ্টর এবং বেটা রিসিপ্টর, এদেরকে আমরা দুইটাকে বলতেছি অ্যাড্রেনো রিসিপ্টর। এই আলফার মধ্যে আবার দুইটা সাব ডিভিশন আছে, আলফা 1, আলফা 2। বেটার মধ্যে আছে তিনটা সাব ডিভিশন, বেটা 1, বেটা 2, বেটা 3। তো এরা নামকরণ করা হয়েছে ডিফারেন্ট জায়গায় এদের লোকেশনের কারণে, অর্থাৎ এদের লোকেশন ডিফারেন্ট জায়গায়, যার কারণে আমরা এই 1, 2, 3 এইভাবে নামকরণ করতেছি। তো এই যে আলফা 1, এটার লোকেশন কোথায়? এগুলো হলো সব ব্লাড ভেসেল থাকে। আলফা 1
এগুলো হলো ব্লাড ভেসেলসে থাকবে, যেটা আলফা 2 থাকে নর্মালি আমাদের ব্রেনে অর্থাৎ সিএনএস, এটা লোকেশন সিএনএস। এরপর হচ্ছে যেটা বেটা 1, এটা নর্মালি থাকে হার্ট, বিটা 2 এটা থাকে লাং, এবং বিটা 3 এটা হলো টিস্যুতে থাকে নর্মালি অ্যাডিপোস টিস্যু, ঠিক আছে, অ্যাডিপোস টিস্যু, এই জায়গায় এদের লোকেশানগুলো থাকবে। অ্যাডিপোস টিস্যু মানে হলো ফ্যাটি টিস্যু যেগুলো, সেইগুলোকে আমরা বলি অ্যাডিপোস টিস্যু। তো এইগুলো হলো অ্যাড্রেনাল রিসেপ্টরের লোকেশন। তাহলে আমরা অ্যাড্রেনাল রিসেপ্টর কারা কারা আছে, আলফা এবং বেটা। আলফার আবার দুইটা সাব টাইপ আছে, আলফা 1, আলফা 2। বেটার তিনটা সাব টাইপ, বেটা 1, বেটা 2, বেটা 3। আলফা থাকবে কোথায়, ব্লাড ভেসেলস। আলফা 2 থাকবে কোথায়, সিএনএস। বিটা 1 থাকবে হার্ট, বিটা 2 থাকবে লাংস, বিটা 3 থাকবে অ্যাডিপোস টিস্যু। তো এই যে লোকেশানগুলো আছে, এই লোকেশানগুলো যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে যে আমার কি জয়েন করবে এদের সাথে, এপিনেফ্রিন, যেটাকে আমরা বলছি অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। তো এরা যে এইগুলোর সাথে যখন, এই রিসেপ্টরগুলোর সাথে যখন বাইন্ড করবে, এই সমস্ত জায়গায় তাদের একটা ইফেক্ট এরা তখন দেখাবে। তো আমরা যেহেতু বললাম যে এইগুলো হলো নর্মালি এদের মেইন লোকেশান। এখন কথা হলো যে শুধুমাত্র এই সব জায়গায় এরা থাকে না, এর বাইরেও ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। অর্থাৎ আলফা 1 যে রিসেপ্টর সেটা মাত্র যে শুধু ব্লাড ভেসেলেই থাকবে বিষয়টা কিন্তু এমন না, এটা বডির অন্যান্য জায়গাও থাকে, যেমন চোখে থাকতে পারে, প্রোস্টেটে থাকতে পারে, ঠিক আছে, প্যাঙ্ক্রিয়াসে থাকতে পারে, লিভারে থাকতে পারে। বাট মেইনলি এদের ফাংশনগুলো এই সকল অর্গানের উপরেই সবথেকে বেশি ইফেক্ট হয়, বা এদের ইফেক্ট এই সকল অর্গানের উপরেই সবথেকে ভালো মানে বেশি পাওয়া যায় আর কি। যার কারণে আমরা এই ক্ষেত্রে আমরা লোকেশানগুলো এইভাবে বলবো, অর্থাৎ এইগুলো হলো জাস্ট লোকেশান, মেইন লোকেশান। আদার্স লোকেশনের মধ্যে অনেক কিছু আছে, বাট আমরা আদার্স এটা না জানলেও চলবে। বাট আপনাদের যখন জিজ্ঞেস করবে তখন আপনারা এই রিসিপ্টর এবং এদের মেইন লোকেশন এই দুইটা জিনিসই বলবেন। এবং মেইন লোকেশনের উপর যে ফাংশনটা করবে, অর্থাৎ ফাংশন বা অ্যাকশন দুইটা জিনিসই রাইট অথবা ইফেক্ট, অর্থাৎ এই তিনটা জিনিসই একই। যখন ব্লাড ভেসেলের উপরে যখন আলফা 1 রিসিপ্টরের সাথে যখন এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন যখন এই রিসিপ্টরের সাথে বাইন্ড করার পরে এখানে আসলে কি ইফেক্ট হবে, ব্লাড ভেসেল যেহেতু ব্লাড ভেসেলের উপর দুইটা রকমের ফাংশন হয়। ধরেন এটা একটা ব্লাড ভেসেলস, এটার উপরে দুইটা ফাংশন হতে পারে। কি ফাংশন হতে পারে, একটা হলো ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে এরকম চিকন করে ফেলতে পারে, অথবা ডাইলেট করে এরকম ডাইলেট করে মোটা করে ফেলতে পারে। এখন এই আলফা 1 রিসিপ্টরের সাথে যখন এই অ্যাড্রেনালিনগুলো লাগবে তখন এটার কি ফাংশন হয়, এখানে নর্মালি হবে ভ্যাসো কনস্ট্রিকশন, ঠিক আছে, ভেসেলটা চ্যাপ্টা হয়ে যাবে। ধরেন এরকম ভেসেলটা মোটা ছিল, ভেসেলটা কনস্ট্রিক্ট করে চিকন হয়ে গেছে, তো ভ্যাসো কনস্ট্রিকশন হবে আলফা 1 রিসিপ্টরের ওপরে। এরপরে যেটা আছে সেটা হলো আলফা 2 রিসিপ্টর। তো আলফা 2 রিসিপ্টর যেহেতু এখানে আমরা বলছি সিএনএসের উপরে কাজ করতেছে, সিএনএসের উপর যখন কাজ করবে এখানে যে যত ধরনের নিউরো ট্রান্সমিটার আছে, নিউরো ট্রান্সমিটার যে ব্রেন থেকে যে রিলিজগুলো হয় সেই নিউরো ট্রান্সমিটারের রিলিজটাকে কমাই দিবে। এবং সিএনএসের মধ্যে যত ধরনের ভেসেলস আছে সেইগুলোকে কী করবে, ভেসো কনস্ট্রিকশন করবে, ঠিক আছে, ভেসো কনস্ট্রিকশন করবে। এটা হলো আমার কিসের উপর করতেছে, এটা হলো সিএনএসের উপর এই ফাংশনটা করবে। এর উপর যেটা আছে সেটা হলো বিটা 1 রিসিপ্টর। তা বিটা 1 রিসিপ্টর কোথায় থাকে, হার্টে থাকে। যখন আমার এই এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন এরা যখন বিটা 1 রিসিপ্টরের সাথে বাইন্ড করবে তখন কি করবে, ইনক্রিজ হার্ট রেট যখন বাড়াই দিবে তখন ফোর্স অফ কন্ট্রাকশন এটাও ইনক্রিজ করবে। তার মানে হার্টের উপরে সব কিছু বাড়াই দিতেছে, যে এটা হলো হার্টের উপর এই কাজটা করবে। এর উপর যেটা আছে বিটা 2 যে রিসিপ্টরটা আছে সেটা হলো লাংসে থাকবে। এখন লাংসের যে স্মুথ মাসেলের উপরে যে কী করে, স্মুথ মাসেলের উপরে যে করবে ভেসো ডাইলেটেশন, তো এখানে মাসেলের ডাইলেটেশন করে, ভেসেল না। তো যেহেতু মাসেলের ডাইলেটেশন করবে, স্মুথ মাসেলের ডাইলেটেশন করে, তো আমরা এটাকে আমরা বলি ব্রোঙ্কো ডাইলেটেশন, ঠিক আছে। তো যে ব্রোঙ্কিয়ালগুলো থাকবে সেগুলোকে ডাইলেট করে মোটা করে ফেলবে আর কি। আর যেটা আছে অ্যাডিপোস টিস্যু, তো যেটা বিটা 3, তো এটা যেহেতু অ্যাডিপোস টিস্যুতে থাকবে এখানে যে করবে লিপোলাইসিস, অর্থাৎ লিপিডটাকে ভাঙাকে আমরা বলি লাইসিস, যেটা বায়োকেমিস্ট্রিতে পড়ছিলেন। তো এখানে যে কী করবে, লিপোলাইসিস। তো এই হলো অ্যাড্রেনো রিসিপ্টর, যেটা আছে যে আলফা রিসিপ্টর এবং বেটা রিসিপ্টর, এরা নর্মালি কোথায় এদের মেইন লোকেশন থাকবে বা কোন অর্গানে সবথেকে বেশি ইফেক্ট পাওয়া যাবে এই রিসিপ্টরগুলোর সাথে যখন এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন যখন বাইন্ড করবে, এবং সেখানে কী কী চেঞ্জ হবে বা কী কী ইফেক্ট পাওয়া যাবে, এটা হলো এদের ইফেক্ট অথবা অ্যাকশন বা ফাংশন। এই জিনিসগুলো এখানে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মুখস্থ থাকা লাগবে,
কোথায় কোন রিসেপ্টর থাকবে, তাদের উপরে যে কী কী ইফেক্ট হবে, কোন অর্গানের উপর এদের ফাংশন কী। তো এই জিনিসগুলো কিন্তু একদম মুখস্থ থাকা লাগবে। এখন আমরা ফার্স্ট একটা জিনিস বলে আসলাম যে অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজি। এই অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির টোটাল যে ক্লাসিফিকেশন, সেখানে আমরা দুইটা আলাদা আলাদা গ্রুপে আমরা এখন ভাগ করব। তো আমরা একটাকে দেখে আসছিলাম যে ক্যাটেকোলামাইন। তো ক্যাটেকোলামাইন এবং নন ক্যাটেকোলামাইন দুই ধরনের জিনিস আছে, যেটা আমরা কেমিক্যাল নেচারের উপরে এই অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির ক্লাসিফিকেশন করি। তো যেটাকে আমরা বলি অ্যাড্রেনার্জিক ড্রাগ। তো এই অ্যাড্রেনার্জিক ড্রাগ এটা অ্যাকর্ডিং টু কেমিক্যাল, সেটা হলো কেমিক্যালের উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি ক্যাটেকোলামাইন, একটাকে আমরা বলি নন ক্যাটেকোলামাইন। তো এই ক্যাটেকোলামাইনের মধ্যে তো আমরা তিনটা জিনিস পড়ে আসছি, যেগুলো এই যে সিনথেটিক, অর্থাৎ এইটা হলো, এই দুইটা হলো সিনথেটিক এবং এই তিনটা হলো ন্যাচারাল। তো এই ক্যাটেকোলামাইনের মধ্যে আমরা চলে গেলাম সিনথেটিক প্লাস ন্যাচারাল যে নামগুলো ছিল সেইগুলা, অর্থাৎ অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, তারপরে আছে ডোপামিন, এরপর সেটা হলো ডোবুটামাইন। তো এই জিনিসগুলো চলে গেছে আমার ক্যাটেকোলামাইনের ভিতরে। কিন্তু নন ক্যাটেকোলামাইনের মধ্যে এরকম বহু কিছু আছে যেগুলো আমরা দৈনন্দিন বিভিন্ন ডিজিজে দেখবেন পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়। তো আমরা কয়েকটা উদাহরণের নাম একটু দেখি। অ্যামফিটামাইন, ঠিক আছে। এরপরে আছে সালবিউটামাল, খুব কমনলি ইউজ করা হয় মেডিসিনে যখন আসবেন, অর্থাৎ ফাইনাল ইয়ার যখন আসবেন তখন এগুলো দেখতে পারবেন। এরপরে আছে এটা হলো এফেড্রিন, মিথোক্সামাইন, ফিনাইলেফ্রিন। এরপরে আছে জাইলোমেটাজোলিন, যেটা নাকের ড্রপের মধ্যে দেখেন, ঠিক আছে। তো এরকম বহু কিছু আপনারা পাবেন। অক্সিমেটাজোলিন, যেগুলো যে নাকে ঠান্ডা লাগলে যে ড্রপগুলো ইউজ করেন, ওইখানে দেখবেন জাইলোমেটাজোলিন, এইগুলো পাওয়া যায় আর কি। সো এটা হলো কেমিক্যালের উপর ভিত্তি করে বা কেমিক্যাল নেচারের উপর ভিত্তি করে আমরা অ্যাড্রেনার্জিক ড্রাগকে দুই ভাগে ভাগ করে, একটা হলো ক্যাটেকোলামাইন, একটা হলো নন ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইনের মধ্যে আছে সিনথেটিক এবং ন্যাচারাল, নন ক্যাটেকোলামাইনের মধ্যে আছে এই নামগুলো, এক্সাম্পলগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। এখানে জাস্ট মানে নন ক্যাটেকোলামাইন বলার কারণ হলো এখানে জাস্ট কোনো ক্যাটেকল নিউক্লিয়াসটা নাই, বাট এখানে আমার ক্যাটেকল নিউক্লিয়াস আছে এবং অ্যামাইন, দুইটা জিনিস একসাথে কম্বাইন আছে, যার কারণে এটার নাম হচ্ছে ক্যাটেকোলামাইন। আর নন ক্যাটেকোলামাইনের মধ্যে কোনো ধরনের ক্যাটেকল নিউক্লিয়াস নেই, জাস্ট অ্যামাইন গ্রুপটা আছে। সো এইটা হলো আমার একটা ক্লাসিফিকেশন, যেটা আমরা অলরেডি বললাম। আরেকটা আছে ক্লাসিফিকেশন, সেটা হলো রিসিপ্টরের উপর ভিত্তি করে, অ্যাকর্ডিং টু রিসিপ্টর। এখন রিসিপ্টরের উপর ভিত্তি করে আমরা যখন এই জিনিসটাকে ভাগ করি, একটা আছে নন সিলেক্টিভ, একটা আছে সিলেক্টিভ, ঠিক আছে। এখন রিসিপ্টরের উপর সেটা হলো নন সিলেক্টিভ, আর একটা আছে হলো সিলেক্টিভ। নন সিলেক্টিভ মানে হলো সেটা কোনো রিসিপ্টরের উপরে ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। তার মানে কোনো একটা স্পেসিফিক রিসিপ্টর না, মোর দ্যান ওয়ান রিসিপ্টরের সাথে এরা বাইন্ড করে। মোর দ্যান ওয়ান রিসিপ্টরের সাথে যখন এই ক্যাটেকোলামাইন অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন এরা বাইন্ড করবে, তখন সেটাকে আমরা বলতেছি নন সিলেক্টিভ। বাট সিলেক্টিভের ক্ষেত্রে তখন স্পেসিফিক একটা রিসিপ্টরের সাথে যখন বাইন্ড করবে, তখন সেটাকে আমরা বলতেছি সিলেক্টিভ, ঠিক আছে। তো সিলেক্টিভের ক্ষেত্রেও আমরা এরকম নাম দিয়ে রাখি। সিলেক্টিভের ক্ষেত্রে আমরা বলি যে আলফা 1 সিলেক্টিভ, আলফা 2 সিলেক্টিভ, বেটা 1 সিলেক্টিভ, বেটা 2 সিলেক্টিভ, এভাবে আমরা নামকরণ করি। কিন্তু যখন আমরা দেখি যে মোর দ্যান ওয়ান রিসিপ্টরের সাথে যখন বাইন্ড করে, ধরেন আমি একটা উদাহরণ দিলাম অ্যাড্রেনালিন। তো এই অ্যাড্রেনালিন কিন্তু কখনো একটা এই আলফা 1 বা শুধু বিটা 1 এটার উপর ডিপেন্ড করে না। অ্যাড্রেনালিনের ডোজের উপর ডিপেন্ড করে এটা বিভিন্ন সময় বিভিন্ন রিসিপ্টরের সাথে বাইন্ড করতে পারে। তো এটা আলফা 1 এর সাথে বাইন্ড করতে পারে, বিটা 2 এর সাথে বাইন্ড করতে পারে, আলফা 2 এর সাথে, বিটা 1, বিটা 2 এদের সাথে কিন্তু বাইন্ড করতে পারে। তার মানে এ কিন্তু মাল্টিপল রিসিপ্টরের সাথে বাইন্ড করতেছে, যার কারণে এটা নন সিলেক্টিভ। তার মানে আপনি অ্যাড্রেনালিন দেওয়ার আগে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এটা আলফা 1 এর সাথেও বাইন্ড করতে পারে, আলফা 2 এর সাথেও বাইন্ড করতে পারে। তো সাপোজ আপনি অ্যাড্রেনালিন দিতে চান, সেটা ডোজের উপর যেহেতু অনেক কিছু ডিপেন্ড করতেছে। যদি এটা একটা নির্দিষ্ট ডোজে দিলে দেখা গেলে এটা ব্লাড ভেসেলের উপর কাজ করবে, বেশি ডোজে দেওয়া গেলে দেখা গেলো এটা বিটা 2 রিসিপ্টরের উপর কাজ করবে। তার মানে এই জিনিসগুলো যেটা নন সিলেক্টিভ, সেটা কিন্তু আপনাকে স্পেসিফিকলি চিন্তা ভাবনা করে দিতে হবে যে আপনি কোন পেশেন্টের ক্ষেত্রে কী দিতেছেন। এবং যখন আপনি সিলেক্টিভ ডোজে দিবেন, সেক্ষেত্রে আপনার ডোজ মেনটেন করে দিতে হবে। যেটা আলফা 1 সিলেক্টিভ, সেটা মাত্র শুধুমাত্র ওই রিলেটেড কোনো ডিজিজের ক্ষেত্রেই দিতে হবে, অন্য কোনো জায়গায় দিলে ওটার কোনো ইফেক্ট পাওয়া যাবে না। তো এটা হলো অ্যাকর্ডিং টু রিসিপ্টর এবং অ্যাকর্ডিং টু সিলেক্টিভিটি। এই সিলেক্টিভিটির উপর ভিত্তি করে আমরা এইভাবে ভাগ করতেছি আর কি। তো এখন আমরা যেহেতু একটু আগে বলতেছিলাম যে অ্যাড্রেনালিনের কথা, তো আপনাদের এই অ্যাড্রেনালিন সম্পর্কে একটু ডিটেলস জানা লাগে। তো অ্যাড্রেনালিন থেকে অনেক ধরনের প্রশ্ন করে, ঠিক আছে। তো অ্যাড্রেনালিন নর্মালি কোত্থেকে আসে? সো অবভিয়াসলি এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসবে। তো অ্যাড্রেনাল মেডুলা থেকে এটা আসে, ঠিক আছে। অ্যাড্রেনাল মেডুলা থেকে এটা সিনথেসিস হবে এবং এখান থেকে এটা রিলিজড হয়। এবং রিলিজড হওয়ার পরে যেহেতু এটা সার্কুলেশনের মাধ্যমে আসে, অর্থাৎ ট্রান্সপোর্ট হয় ব্লাডের মাধ্যমে। এবং এটা কোথায় যে এটার মেটাবলিজম হয়, অর্থাৎ মেটাবলিজম হবে এটা লিভারে, লিভার, কিডনি এইখানে। এবং এটা সামটাইমস
আপনার জিআই ট্র্যাকের মধ্যে এটার মেটাবলিজম হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো হইতেছে আমার মেটাবলিজম হইতেছে অ্যাড্রেনাল এই সব জায়গায়। কিন্তু অ্যাড্রেনালিন থেকে যেই জিনিসগুলো আপনাদের লাগে, অ্যাড্রেনালের কী কী ইফেক্ট আছে, অর্থাৎ অ্যাড্রেনাল কোথায় কখন যাওয়ার পরে কীরকম অ্যাকশন এটা দেখায়। তো যেহেতু আমরা বললাম এটা লিভারে মেটাবলিজম হয়, কিডনিতে মেটাবলিজম হয়, জিআই ট্র্যাকের মধ্যে এটার মেটাবলিজম হয়, তাহলে এটা কখন কোথায় কী করতেছে সেটা আমরা একটু খেয়াল করি। এখন এটা যখন লিভারের উপর যে কাজ করে, সো এটা নর্মালি আলফা 1 রিসিপ্টর এবং বিটা 2 রিসিপ্টর, এই দুইটা রিসিপ্টরের সাথে যে বাইন্ড করে। ঠিক আছে, অ্যাড্রেনালিন যখন আমরা মানে লিভারের উপর যে কাজ করবে, এবং এখানে যে এটার ফাংশন বা ইফেক্টটা কী হয়, ইফেক্টের মধ্যে আছে হলো গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, কী করবে, গ্লাইকোজেনোলাইসিস করবে, আর একটা ফাংশন করবে ওটা গ্লুকোনিওজেনেসিস। তো গ্লাইকোজেনোলাইসিস তার মানে গ্লাইকোজেনটাকে ভাঙবে এবং গ্লুকোনিওজেনেসিস, তো এটা হলো প্রডিউস করবে। তার মানে একটা হলো আমার অ্যানাবলিক, এটা নিচেরটা হলো অ্যানাবলিক, উপরেরটা হলো ক্যাটাবলিক ফাংশন। তো দুই ধরনের কাজই এটা করতেছে। এরপর যেটা আছে কিডনি, কিডনির উপরে যে নর্মালি জেজি সেল, জাক্সটাগ্লোমেরুলার যে সেল আছে, সেই সেলের উপর যে কাজ করবে এবং এখানে যে কি রিলিজ করবে, ইনক্রিজ রেনিন। এই রেনিন সিক্রেশনটাকে বাড়াই দেবে বা রেনিন রিলিজটাকে বাড়াই দেবে। ঠিক আছে, তো এটা হলো কিডনির উপরে যে নর্মালি এই কাজটা করতেছে। তো দুইটা ফাংশন আমরা বুঝে গেলাম যে এটা কখন কার উপরে যে কী কাজ করতেছে। আরেকটা যেটা আছে সেটা হলো জিআইটির উপরে, নর্মালি জিআইটির উপরে যে প্যাঙ্ক্রিয়াসের উপরে এটা কাজ করে। প্যাঙ্ক্রিয়াসের উপরে যে কী করতেছে, ইনসুলিন সিক্রেশনটাকে ইনহিবিট করে দেয়। একটা মেজর ফাংশন ডিক্রিজ ইনসুলিন সিক্রেশন। ঠিক আছে, সো এই দুইটা ফাংশন বা এই তিনটা ফাংশন আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে অনেক ফাংশন আছে, বাট আমাদের জন্য এই তিনটা জানলেই হবে যে অ্যাড্রেনালিন আমাদের মেটাবলিক ইফেক্টের উপরে বা কোন অর্গানের উপরে যে কেমন কি ফাংশন করতেছে। এখন কথা হলো যে অ্যাড্রেনালিন বিভিন্ন জায়গায় যেও কাজ করে। এই দেখেন এখানে আমরা বলে আসছি আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, সো এইগুলোর উপরেও কাজ করে। এখন বিটা 1 রিসিপ্টর আমরা কোথায় থাকে, হার্টে থাকে। আমরা একটু আগে দেখে আসছি, এই যে এখানে দেখেন বিটা 1 রিসিপ্টর কই আছে, হার্টে আছে। তার মানে যখন আমার এই অ্যাড্রেনালিনটা বিটা 1 রিসিপ্টরের উপর যে কাজ করবে, তো এটা হলো হার্টে যেহেতু বিটা 1 রিসিপ্টর থাকে, তাহলে হার্টের উপরে কী করে অ্যাড্রেনালিন, নর্মালি কী করবে, ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, অর্থাৎ হার্টের কন্ট্রাকশন রেট বাড়াই দিবে। আর কি বাড়াবে, হার্ট রেট বাড়াবে। হার্ট রেট বাড়াবে তার মানে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ছে, হার্ট রেট বাড়ছে, আলটিমেটলি কী বাড়বে, ইনক্রিজ ব্লাড প্রেশার। সো এদের নেট ইফেক্ট হবে কি, ব্লাড প্রেশারটাকে বাড়াই দিবে। আর কি ইফেক্ট করে, এবং এটা যেহেতু আলফা 1 রিসিপ্টরের সাথে ইয়ে করে, আলফা 1 রিসিপ্টর কোথায় ছিল, ব্লাড ভেসেলের উপর ছিল, তাহলে এখানে যে কী করবে, ভেসো কনস্ট্রিকশন করবে। ঠিক আছে, আলফা 1 রিসিপ্টরের সাথে বাইন্ড করলে ভেসো কনস্ট্রিকশন, আলফা 2 এর উপর বাইন্ড করলেও ভেসো কনস্ট্রিকশন করবে। ঠিক আছে, আলফা 2 এর উপরে। আর যখন এটা বিটা 2 রিসিপ্টরের উপরে কাজ করে, নর্মালি এখানে কী করে, ভেসো ডাইলেটেশন, অর্থাৎ ভেসেলটাকে ডাইলেট করে। তো দেখেন অ্যাড্রেনালিনের কত ধরনের ফাংশন হয়ে গেল। একটা যখন হার্টের উপরে গেল, হার্ট রেট বাড়াই দিলে ব্লাড প্রেশার বাড়িয়ে দিতেছে। আলফা 1 রিসিপ্টর গেলে ভেসো কনস্ট্রিকশন করতেছে, আলফা 2 এর সাথে বাইন্ড করলে ভেসো কনস্ট্রিকশন করতেছে, আবার বিটা 2 এর ক্ষেত্রে গেলে উল্টা করতেছে, ভেসো ডাইলেটেশন করতেছে। সো বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ইফেক্ট কিন্তু আমরা অ্যাড্রেনালিনের ক্ষেত্রে পেতে পারি, যার কারণে এই জিনিসগুলো দেওয়ার সময় আমাদের অনেক বেশি প্রিকশন বা অনেক কিছু চিন্তা করে আমরা দেওয়া মানে এইগুলো আমরা দেই। সো এখন আমরা কাদের ক্ষেত্রে দিই সেটা আমাদের নেক্সট কোশ্চেনটা আসে, যে তাহলে আমরা অ্যাড্রেনালিন কখন দিব এবং কাদের ক্ষেত্রে দিব। সো অ্যাড্রেনালিন দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু জিনিস খেয়াল করি, যাদের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান থাকে, অর্থাৎ ডিউ টু অ্যালার্জিক রিয়াকশান, এবং এই অ্যালার্জিক রিয়াকশানের কারণে শক ডেভেলপ করে। কোন ধরনের শক ডেভেলপ করে সেটাকে আমরা বলি অ্যানাফাইল্যাকটিক শক। ঠিক আছে, অ্যানাফাইল্যাকটিক শক, অ্যানাফাইল্যাকটিক শকের পেশেন্টের ক্ষেত্রে আমরা কী দিই, অ্যাড্রেনালিন দেই। সো এই জিনিসটা মনে রাখতে হবে যে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন বা অ্যানাফাইল্যাকটিক শকের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দিব। তো অ্যানাফাইল্যাকটিক শক এগুলো নর্মালি ইমিউনোগ্লোবুলিন ই মিডিয়েটেড। ঠিক আছে, অ্যানাফাইল্যাকটিক শকগুলো কি মিডিয়েটেড হয়, ইমিউনোগ্লোবুলিন ই মিডিয়েটেড। তো ইমিউনোগ্লোবুলিন ই মিডিয়েটেড যে কারণে হয়, এগুলো বিভিন্ন কারণে হতে পারে, ফুডের কারণে হতে পারে, বা কোনো মৌমাছি বা কোনো পোকামাকড়ের কামড়ের কারণে এই কী হতে পারে, এই অ্যানাফাইল্যাকটিক শকগুলো হতে পারে। যেহেতু অ্যালার্জিক রিয়াকশন একটা হাইপার সেন্সিটিভিটির রিয়াকশন বা একটা হাইপার সেন্সিটিভিটির রেসপন্সের কারণে কী হয়, এই ইমিউনোগ্লোবুলিন ই যেটা থাকে সেটাকে আমরা ট্রিগার করা হয় বা বডির মধ্যে ট্রিগার্ড হয়, যার কারণে কি অ্যানাফাইল্যাকটিক শক ডেভেলপ করে। এবং এই শক ডেভেলপ করার কারণে কি হয়, ধরেন পেশেন্টের ক্ষেত্রে এরকম ইচিং হয়, স্কিনে র্যাশ হতে পারে, ব্রঙ্কোকনস্ট্রিকশন হতে পারে, প্রেশার ফল করতে পারে। তো এই জিনিসগুলোর থেকে
প্রিভেন্ট করার জন্য আমরা কি দেই তখন অ্যাড্রেনালিন দেই, ঠিক আছে। এছাড়া আর কখন দেই, আর যদি ধরেন কারোর কোনো ভ্যাসো কনস্ট্রিকশন আছে, ভ্যাসো কনস্ট্রিকশন নর্মালি ভ্যাসো কনস্ট্রিকশন করার জন্যই দেই, কিন্তু এটা কার সাথে দেই, লোকাল অ্যানেস্থেশিয়া। এখন লোকাল অ্যানেস্থেশিয়া এর সাথে ভ্যাসো কনস্ট্রিকশন কেন আমরা অ্যাড্রেনালিন দেই, এটা হইলো নর্মালি লোকাল যে অ্যানেস্থেশিয়া এটার ইফেক্টটাকে অনেকক্ষণ লং লাস্টিং করার জন্য আমরা ভ্যাসো কনস্ট্রিকশন হিসেবে অ্যাড্রেনালিন দিতেছি। কেন অ্যাড্রেনালিন দিতেছি, তো অ্যাড্রেনালিন প্লাস লোকাল অ্যানেস্থেশিয়া এই দুইটার কম্বাইন করে দিই। লোকাল অ্যানেস্থেশিয়ার ইফেক্টটাকে দীর্ঘ সময় রাখার জন্য আমরা অ্যাড্রেনালিন দিই। কেন দিতেছি, ধরেন এর একটা ব্লাড ভেসেলস, তো আমরা এখানে কি দিছি, লোকাল অ্যানেস্থেশিয়া দিছি। তো লোকাল অ্যানেস্থেশিয়া এই লোকালি কাজ করে, তো এখানে যদি ব্লাড ভেসেলস থাকে সেখানে যদি এরকম আপনি লোকাল অ্যানেস্থেশিয়া দেন, ব্লাড ভেসেলসটা যদি প্রচুর পরিমাণ সার্কুলেশন থাকে, তো লোকাল অ্যানেস্থেশিয়া সার্কুলেশন দিয়ে কোনো জায়গায় ট্রান্সমিট হয়ে যাবে, এই জায়গাটা অ্যানেস্থেশিয়া করার জন্য পর্যাপ্ত থাকবে না। কিন্তু এইখানকার ব্লাড ভেসেলটাকে যদি আপনি কনস্ট্রিক্ট করে দেন, তাহলে এই লোকাল অ্যানেস্থেশিয়াটা লোকালি দেওয়ার পর এটা সার্কুলেশনে কম যাবে, এই জায়গাটাতে অনেকক্ষণ স্টে করবে এবং এটার ইফেক্ট দীর্ঘ সময় ধরে থাকবে। তার মানে ভেসেলসটাকে কনস্ট্রিক্ট করে রাখতেছেন যাতে লোকাল অ্যানেস্থেশিয়া এই জায়গা থেকে লোকালি এখানে অনেকক্ষণ স্টে করে, এটা যাতে সার্কুলেশনের মাধ্যমে অন্য জায়গায় চলে না যায়। যার কারণে আমরা কী করতেছি, ভেসেল কনস্ট্রিক্টর হিসেবে অ্যাড্রেনালিন দিতেছি, ঠিক আছে। এটার ফাংশন কিন্তু অন্য কোনো কারণে না, জাস্ট এই লোকাল অ্যানেস্থেশিয়ার ইফেক্টটাকে দীর্ঘ সময় ধরে স্টে করানোর উদ্দেশ্যেই আমরা ভেসো কনস্ট্রিক্টর হিসেবে অ্যাড্রেনালিন দেই। আর কখনো দেই, নেজাল ডিকনজেস্টেন্ট হিসেবে দেই। তো নেজাল ডিকনজেস্টেন্ট হিসেবে আমরা কী দিলাম, জাইলোমেটাজোলিন, এই যে নামটা একটু আমরা পড়ে আসছিলাম যে এখানে, তো জাইলোমেটাজোলিন হিসেবে আমরা কিন্তু দিয়ে আসি। দেখেন এই যে জাইলোমেটাজোলিন দেখলেন যেটা নন ক্যাটাকোলামাইন, সো এটার মধ্যে অ্যাড্রেনালিন হিসেবে আমরা কী দিই, নেজাল ডিকনজেস্টেন্ট হিসেবেও দিই। আরেকটা জায়গায় দিই আমরা নেজাল প্যাক। নেজাল প্যাক নর্মালি ইএনটি সার্জারি করার পরে নাকের মধ্যে দিয়ে যে ব্লিডিংটা হয়, তো ওইটাই আমার এপিস্ট্যাক্সিস বলি আমরা, ঠিক আছে। তো এই এপিস্ট্যাক্সিসটা নোজ ব্লিডিং এইটা প্রিভেন্ট করার জন্য আমরা কন্ট্রোল করি এই নেজাল প্যাকের সাথে অ্যাড্রেনালিন দিয়ে, কারণ এটার একটা ফাংশন আছে যে ভেসো কনস্ট্রিকশন করে। তো কোনো কারণে এপিস্ট্যাক্সিস বা নাক দিয়ে কোনো ব্লিডিং হইলে সেই ব্লিডিংটা বন্ধ করার জন্য আমরা নেজাল প্যাকের সাথে অ্যাড্রেনালিন দেই। এছাড়া আমরা আরও অনেক কিছুতেই দিতে পারি, সেটা আমরা বিভিন্ন সময় ইমার্জেন্সি পারপাসে দিই, বাট সেগুলোর ক্ষেত্রে আমাদের অনেক প্রিকশন মেনটেন করা লাগে। তার মধ্যে একটা ছিল কমপ্লিট হার্ট ব্লক এবং আর একটা ছিল কার্ডিয়াক অ্যারেস্ট। এই দুইটা জায়গায় আমরা কি করি, আমরা অ্যাড্রেনালিন দিতে পারি, কারণ আমরা একটু আগে দেখে আসছিলাম যদি কারোর কমপ্লিট হার্ট ব্লক থাকে বা কার্ডিয়াক অ্যারেস্ট থাকে তখন ব্লাড ফল করে, ব্লাড প্রেশার ফল করে। তো এই যে ইফেক্টটা আছে যে বিটা 1 রিসিপ্টরের উপর সাথে বাইন্ড করতেছে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, হার্ট রেট বাড়াবে, হার্ট রেট বাড়াইতেছে কারণ হার্ট ব্লক হয়ে গেলে হার্ট রেট কমে যায়, ডিক্রিজ করে, এবং হার্ট রেট ডিক্রিজ করা মানে হলো আলটিমেটলি ব্লাড প্রেশার কমে যাওয়া। সো এই জিনিসটাকে রিভার্স করার জন্য তখন কি আমরা করি, অ্যাড্রেনাল দিই। তখন আমরা কখন দিই, কমপ্লিট হার্ট ব্লক এবং কার্ডিয়াক অ্যারেস্ট। সো এইগুলো হলো মোটামুটি ইন্ডিকেশন অফ অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন ইন্ডিকেশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো লাগবে। সো আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারি যে অ্যাড্রেনালিন কেন আমরা অ্যানাফাইল্যাকটিক শকে দিই। এই যে এখানে একটু আগে দেখলাম যে অ্যানাফাইল্যাকটিক শক, এখানে আমরা ইমিউনোগ্লোবিউলিন ইমিডিয়েটেড যেটা হয়, তো ইমিউনোগ্লোবিউলিন ইমিডিয়েটেড যে জিনিসটা ছিল এই জিনিসটার সাথে তো আমরা বুঝলাম যে এটার কারণে অ্যানাফাইল্যাকটিক শক হইতেছে, কিন্তু এখানে অ্যাড্রেনালিন দিলে যে জিনিসটা হয় এটা হলো স্টেবিলাইজ করে মাস্ট সেলকে। মাস্ট সেল স্টেবিলাইজ হইলে এই ইমিউনোগ্লোবিউলিন এর ইফেক্টটা আস্তে আস্তে রিডিউসড হয়ে যায়। যখন এটার ইফেক্ট রিডিউসড হয়ে যাবে তখন নর্মালি যেই ইফেক্টটা হইতেছিল সেই ইফেক্টটা আবার রিভার্স করবে, যার কারণে কি হয়, অ্যানাফাইল্যাকটিক শকটা মানে আগে যে কারণে শকটা হইতেছিল, শকের কারণে যে সাইন সিমটম হয়েছিল সেগুলো আস্তে আস্তে সাবসাইড করা শুরু করে, ঠিক আছে। তো অ্যাড্রেনালিনের ক্ষেত্রে আমরা ইন্ডিকেশন পড়লাম, এখন চলে আসি আমাদের অ্যাড্রেনালিনের কিছু অ্যাডভার্স ইফেক্ট, অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে বা চিন্তাভাবনা না করে দিলে এটার উপর কী কী ইফেক্ট হইতে পারে সেটা আমরা একটু খেয়াল করি। এখন প্রত্যেকটা অর্গানের উপরেই যেহেতু এটার ইফেক্ট আমরা দেখে আসছি, তো হার্টের উপরে এরা কী করে, হার্টের উপরে যেহেতু ব্লাড প্রেশার বাড়ায়, তো যাদের ক্ষেত্রে হাইপার টেনশন থাকে হাইপার টেনশনটা আরও এক্সাজারেটেড হয়ে যাবে, ইনক্রিজ করবে কার্ডিয়াক ওয়ার্ক, হার্ট ফেল করতে পারে, ঠিক আছে। এটার কারণে কী হতে পারে, ইনক্রিজ কার্ডিয়াক ওয়ার্কের কারণে কী হতে পারে, হার্ট ফেল ডেভেলপ করতে পারে। এবং যেহেতু হার্টের বাড়াইতেছে, তো অ্যাসিমেট্রিক রিদমের কারণে কী হতে পারে, সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে, হার্টের সাইনাস ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে। এটা যেহেতু সিএনএসের উপরেও এটার ফাংশন আছে, সিএনএসের উপরে যে কী করতেছে, যাওয়ার পরে ট্রেমর করবে, হাত পা কাঁপবে, রেস্টলেসনেস লাগবে, ঠিক আছে, ক্লান্তি লাগবে, তারপরে ইনসোমনিয়া, নিদ্রা, ঘুমহীনতা, ঠিক আছে, নিদ্রাহীনতা যেটাকে আমরা বলি অ্যাংজাইটি, এই জিনিসগুলো কিন্তু সিএনএসের উপরে এটার অ্যাডভার্স ইফেক্ট আছে। এটা একটা কাজ করে যেটা হলো আমার যে জাক্সটাগ্লোমেরুলার সেলের উপর যে ফাংশনগুলো আমরা দেখে আসছিলাম, জেজি সেল,
তো এইখানে দেখেন জেসিসেল বা রেনিন ইয়ে করতেছিল, তো এটা হলো আরেকটা ফাংশন করে, এটা হলো কিডনির উপরে ইউরিনারি রিটেনশন। ঠিক আছে, রিটেনশন এটা ডেভেলপ করতে পারে যেটা কিডনির উপরে। ইউরিনারি রিটেনশনের কারণে কী হবে, ব্লাডার ফুল হয়ে থাকবে, পেশেন্ট নর্মালি কী করতে পারবে না, মানে মিকচুরেশন হবে না। ঠিক আছে, মিকচুরেশনের ইয়েটা প্রবলেম হবে বা রিটেনশন অফ ইউরিন এই জিনিসটা হবে। আর একটা হতে পারে জিআইটির উপরে কাজ এফেক্ট পড়ে, সেটাকে আমরা বলি কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়া আরও অনেক ধরনের কিছু হতে পারে, বাট এই জিনিসগুলো খুব কমন। আর একটা হলো লাংসের উপর একটা ব্যাড এফেক্ট আছে, যেহেতু আমার কী করছে ব্রঙ্কো ডাইলেটেশন করে, কিন্তু এটার ইয়ের কারণে কী হতে পারে, পালমোনারি ইডিমা, এটা কিন্তু খুবই খারাপ, পালমোনারি এডেমা ডেভেলপ করতে পারে। তার মানে এই যে অ্যাডভার্স ইফেক্টগুলো আছে অ্যাড্রেনালিনের, এবং সেটা কোন অর্গানের উপর কী কী স্পেসিফিক অ্যাডভার্স ইফেক্ট ফেলতেছে, এই জিনিসটা কিন্তু আমাদের একটু মাথায় রাখা লাগবে। এই জিনিসটা খুবই খুবই কমনলি ভাইবাতে আস করা হয়, খুবই রিটেনে আসে। সো এই জিনিসগুলো কিন্তু মাস্ট জানাই লাগবে। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে কন্ট্রাইন্ডিকেশন, আপনি কাদের ক্ষেত্রে অ্যাড্রেনালিন দিবেন না, কাদের ক্ষেত্রে একদমই কন্ট্রাইন্ডিকেটেড। যেহেতু এই যে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে একটু তাকালে আমরা বুঝতে পারি, যাদের হাইপার টেনশন আছে, তাহলে হাইপার টেনশনের পেশেন্টকে আপনি দিতে পারবেন না। যাদের এই যে ট্যাকিকার্ডিয়া আছে বা অ্যারিদমিয়া আছে, অর্থাৎ কার্ডিয়াক অ্যারিদমিয়া আছে, তাদের ক্ষেত্রে আপনি দিতে পারবেন না। যাদের ক্ষেত্রে যে ইসকেমিক হার্ট ডিজিজ, তো ইসকেমিক হার্ট ডিজিজ থাকলে তাদের ক্ষেত্রেও দিতে পারবেন না। তো অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আমরা আরেকটা জিনিস এখানে লিখে আসি নাই, সেটা হলো এই অ্যাড্রেনালিন একটা অ্যাডভার্স ইফেক্ট আছে, সেটা কী করে, হাইপার গ্লাইসেমিয়া করে। হাইপার গ্লাইসেমিয়া কেন হাইপার গ্লাইসেমিয়া করে সেটাও আছে। তো এখানে যে প্যাঙ্ক্রিয়াসের উপরে যে ফাংশনটা ছিল জিআইটিতে, সেখানে আমরা দেখেছিলাম যে ডিক্রিজ করতেছে ইনসুলিন সিক্রেশন, ইনসুলিন সিক্রেশনটাকে কমাই দিতেছে। তো ইনসুলিন সিক্রেশন কম হলে ব্লাডের মধ্যে তো আপনার গ্লুকোজ লেভেল বেড়েই যাবে আলটিমেটলি। সো এই ডিক্রিজ ইনসুলিন করার কারণে গ্লাইসেমিয়ার কারণে ইনক্রিজ গ্লুকোজ, এই গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণে তো আলটিমেটলি ব্লাডে বেশি গ্লুকোজ থাকা মানে হলো সেটা হলো ডায়াবেটিস। তার মানে যেই পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে, তাকে যদি আপনি অ্যাড্রেনালিন দেন, তার হাইপার গ্লাইসেমিয়া আরও বেড়ে যাবে, সেটা আরও খারাপের দিকে যাবে যার ডায়াবেটিস আছে। তো যেহেতু গ্লুকোজ কনসেন্ট্রেশনটা মানে গ্লুকোজ লেভেলটাকে বাড়াই দিতেছে, তো তাদের ক্ষেত্রে মানে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাড্রেনালিন দিব না। কারণ কি, এই যে প্যাঙ্ক্রিয়াসের উপরে এটার এফেক্ট আছে, ইনসুলিন সিক্রেশনটাকে কমাই দিবে। সো এটা একটা রিজন যার কারণে অ্যাড্রেনালিন কন্ট্রাইন্ডিকেটেড টু ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট। এরপর একটা জিনিস দেখে আসলাম যে ইউরিনারি রিটেনশন করে। এরকম ইউরিনারি রিটেনশনে আরেকটা ধরনের পেশেন্টের ক্ষেত্রে যাদের বিইপি থাকে, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, তো দেখবেন যে মেল পেশেন্টের ক্ষেত্রে এটা নর্মালি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। তো এই বিপিএইচের যে পেশেন্টগুলো থাকে, তো বিনাইন এনলার্জমেন্ট প্রোস্টেটের ক্ষেত্রে ওরা এমনি ওদের ব্লাডার ফাংশন ঠিকঠাক থাকলেও দেখা যায় যে ইউরিনারি রিটেনশন থাকে। তো তাদের ক্ষেত্রে যদি আপনি আবার অ্যাড্রেনালিন দেন, এমনি অ্যাড্রেনালিন এই বিপির পেশেন্টের ক্ষেত্রে ইউরিনারি রিটেনশন থাকে, অ্যাড্রেনালিন ইফেক্টের ক্ষেত্রে একটা ব্যাড ইফেক্ট দেখে আসছি যে এটাও ইউরিনারি রিটেনশন করে। সো দুটার কম্বাইন্ড ইফেক্টের ক্ষেত্রে কী হবে, আরও খারাপ অবস্থা হয়ে যাবে ব্লাডারের উপরে। সো যাদের ক্ষেত্রে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট আছে তাদের ক্ষেত্রে আমরা এটা দিব না। আর যেহেতু সিএনএসের উপরে একটা ফাংশন আছে, ট্রেমোর, তারপরে রেস্টলেসনেস করতেছে, ইনসমনিয়া, অ্যাংজাইটি করতেছে, তো যাদের ক্ষেত্রে সেরেব্রাল হেমোরেজ থাকে, তো তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। সেরেব্রাল হেমোরেজ থাকলে এখানে ব্রঙ্কো ভেসেলের কনস্ট্রিকশন করে আর কি। তো এখানে আমরা একটা জিনিস দেখে আসছি যে ভেসো কনস্ট্রিকশন ফাংশনটা দেখে আসলাম। তো এই ভেসো কনস্ট্রিকশন করার কারণে কী হবে, যাদের ক্ষেত্রে সেরেব্রাল ব্রেনে কোনো হেমোরেজ আছে, সেখানে ভেসো কনস্ট্রিকশন হলে হেমোরেজটা আরও খারাপের দিকে যাইতে পারে। তো যার কারণে যাদের সেরেব্রাল হেমোরেজ থাকবে তাদের ক্ষেত্রে আমরা অ্যাড্রেনালিন দিব না। সো এই অ্যাড্রেনালিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু প্রিকশন অলরেডি মেনটেন করা লাগতেছে, কাদের ক্ষেত্রে আমরা দিব, কাদের ক্ষেত্রে দিব না, সব কিছু কিন্তু চিন্তাভাবনা করে আমরা এই জিনিসটা দিই। সো অ্যাড্রেনালিনটা নর্মালি আমরা আইভি রুটে দিই, যেহেতু সেটার ইফেক্ট কিন্তু খুব দ্রুত পাওয়া যায় এবং খুব ইফেক্টটা বেশ ফাস্ট হয়। তো যার কারণে আমাদের চিন্তাভাবনা করে কিন্তু এটা দেওয়া লাগে, মানে হুটহাট করে কখনোই দেওয়া যাবে না। তো অ্যাড্রেনালিন থেকে মোটামুটি এই জিনিসগুলাই হয় বা এই জিনিসগুলো ধরে। এরপরে একটা জিনিস আছে, সেটা হলো ডোপামিন, খুব খুব ইম্পর্টেন্ট। আপনারা একটা বইয়ের নাম পড়ছেন যে ডোপামিন ডিটক্স। তো এই যে ডোপামিন ডিটক্স কেন পড়ছে, মানে কী কারণে লাগে বা ডোপামিন আমাদের বডির উপরে কী কী কাজ করতেছে, সবগুলো জিনিস একটু খেয়াল করবেন বা এই আজকের ক্লাসে আমি একটু বলবো। সো ডোপামিনটা হলো একটা নিউরো ট্রান্সমিটার, সহজ কথায় এটা একটা নিউরো ট্রান্সমিটার। এটা আসতেছে কোত্থেকে? সো এটা নর্মালি সিএনএস থেকে আসে। ডোপামিন তৈরি হয় কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন জায়গা থেকে আসে? বেজাল গ্যাংলিয়া নামে যে জিনিসটা আছে, সেই বেজাল গ্যাংলিয়া থেকে ডোপামিন সিনথেসিস হয় ন্যাচারালি। তো যেহেতু একটা ন্যাচারাল জিনিস, সেটা আপনার বডিতেই তৈরি হইতেছে এবং এই যে জিনিসটা তৈরি হইতেছে এটা কিন্তু অ্যাড্রেনাল মেডুলারেও এটার ফাংশন কাজ করবে আর কি। এখন
এটার অভাবে একটা ডিজিজ হয়, সেটাকে আমরা বলি পার্কিনসন ডিজিজ। ঠিক আছে, পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন ডিজিজ অনেক ধরনের এই সিএনএস রিলেটেড যে সাইন সিমটম বা যেগুলো ফিচার আমরা দেখেছি সেম জিনিসগুলো হয়। পার্কিনসন ডিজিজগুলো মেডিসিনের জিনিসপত্র, মেডিসিনে যখন আসবেন 5th ইয়ারে তখন এগুলো সম্পর্কে আরও ডিটেলস জানা যাবে। তো আজকের ক্লাসে আমি পার্কিনসন ডিজিজ সম্পর্কে অত বেশি বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে লেকচারটা অনেক বড় হয়ে যাবে। তো যেই জিনিসটা আমরা আসি যে এই ডোপামিন। সো এই ডোপামিন জিনিসটা কি, বা এদের অ্যাকশন কোথায়, বা এরা কীভাবে কাজ করে। সো ডোপামিন সিএনএস থেকে তৈরি হলো, বেসাল গ্যাংলিয়া থেকে তৈরি হলো, সার্কুলেশনের মাধ্যমে আসার পরে এটা নর্মালি 2টা অর্গানের উপর সবথেকে ভালো কাজ করে। 2টা অর্গান বললে ভুল হয়, এটার ইফেক্ট অনেকগুলো অর্গানের উপরে আছে, বাট এরা নর্মালি কাদের উপরে বেশি বেশি কাজ করে, একটা হলো হার্টের উপরে ভালো একটা কাজ করে, আর একটা হলো রেনাল বা কিডনির উপরেও কিন্তু এদের একটা ইফেক্ট আছে। এখন কার্ডিওভাস্কুলার যখন হবে এখানে নর্মালি বিটা 1 রিসিপ্টর থাকবে, এই বিটা 1 রিসিপ্টরের উপর কাজ করে। বাট কিডনিতে যখন যাবে এখানে 2টা রিসিপ্টর থাকে, আলফা অথবা বিটা, 2 ধরনের রিসিপ্টরের উপর এটা কাজ করতে পারে। এখন এই যে রিসিপ্টর, অর্থাৎ ডোপামিনের জন্য এখন আমাদের যে স্পেসিফিক যে রিসিপ্টরগুলো থাকে সেটাকে আমরা বলি ডোপামিনার্জিক রিসিপ্টর। এখন এই যে ডোপামিনার্জিক যে রিসিপ্টরগুলো আছে এরা কারা, বা এদেরকে আমরা কী বলি, যে আমরা ডোপামিন রিসিপ্টর, এটা হলো 5টা রিসিপ্টর আছে ডোপামিন রিসিপ্টর, D1, D2, D3, D4, D5। তো এই যে D1, D2, D3, D4, D5 এর সবগুলো জিনিসই আমাদের লাগে না, অর্থাৎ ডি ফ্যামিলির সব কিছুই লাগবে না। আমরা এখানে নর্মালি 2টা গ্রস ফ্যামিলি হিসাব করি, একটা হলো D1 ফ্যামিলি, একটা হলো D2 ফ্যামিলি। এই D1 ফ্যামিলিটা কোথায় থাকে, কিডনিতে থাকে। D2 ফ্যামিলি কোথায় থাকে, নার্ভ এন্ডিং, যে নার্ভগুলো থাকবে নার্ভ এন্ডিংয়ে এই D2 ফ্যামিলিগুলো থাকবে। এখন D1 ফ্যামিলিটা আছে আমার কিডনিতে, কিডনির যে ব্লাড ভেসেলস, সেই ব্লাড ভেসেলসে আমার কি আছে, D1 রিসিপ্টরগুলো আছে। এখন ডোপামিন যখন এই কিডনির উপর যে কাজ করবে, D1 রিসিপ্টরের সাথে বাইন্ড করবে, তখন কি করবে, এটাকে ডাইলেট করে, অর্থাৎ ডাইলেট দ্য ব্লাড ভেসেলস অফ কিডনি, ব্লাড ভেসেলের কিডনিটাকে ডাইলেট করবে। আর যখন D2 রিসিপ্টর বা নার্ভ এন্ডিংয়ের উপর যখন যে কাজ করবে তখন কি করবে, ইনক্রিজ নিউরোট্রান্সমিটার রিলিজ, অর্থাৎ নিউরোট্রান্সমিটার রিলিজটাকে বাড়াই দিতেছে। এখন এইটা একটা মজার জিনিস হইলো যে ডোপামিনটা হলো একটা মজার জিনিস। আপনি যদি ডোপামিন বাইরে থেকে কখনো মানে ইনডিউস করেন আইভির থ্রু, যেটা আমরা আইভিতেই দিই, সো ডোপামিন যখন আইভিতে দিবেন এটার ডোজের উপর এটার চমৎকার ফাংশন আছে। অর্থাৎ আপনি যখন লো ডোজে দিবেন তখন এক ধরনের কাজ করবে, যখন মডারেট ডোজে দিবেন তখন এক ধরনের কাজ করবে, যখন হাই ডোজে দিবেন তখন এক ধরনের কাজ করবে। সো লো ডোজে যখন আপনি কি দিতেছেন, ডোপামিন, লো ডোজে যখন ডোপামিন দিবেন সেটা D1 রিসিপ্টরের উপর যে কাজ করবে। যখন একটা মডারেট ডোজে দিবেন তখন সেটা নর্মালি কাজ করবে বিটা 1 রিসিপ্টর। যখন হাই ডোজে দিবেন তখন সেটা আলফা 1 রিসিপ্টরের উপর কাজ করবে। সো এখন আমরা একটু আগে খেয়াল করছি যে D1 রিসিপ্টর কই থাকে, কিডনিতে থাকে। তো যেহেতু আপনি কিডনিতে দিতেছেন, কারণ কি কারণে, ব্লাড ভেসেল, কিডনির যে ব্লাড ভেসেল বা রেনাল ভেসেলগুলো থাকে সেখানে ডাইলেট করার জন্য, অর্থাৎ রেনাল ভেসো ডাইলেটেশন হবে। এটা কি করতেছে, রেনাল ভেসো ডাইলেটেশন। তো রেনাল ভেসো ডাইলেটেশন করলে কি হবে, আলটিমেটলি ইনক্রিজ জিএফআর যত বেশি ইনক্রিজ করবে তত বেশি ইউরিন প্রোডাকশন হবে। জিএফআর বেড়ে যাওয়া মানে হলো ইনক্রিজ ইউরিন প্রোডাকশন। এটা হলো লো ডোজে যখন আপনি ডোপামিন দিবেন। তো লো ডোজে দিলে পরে এটা এইভাবে কাজ করবে। যখন আপনি মডারেট ডোজে দিবেন, মডারেট ডোজে দিলে তো বিটা 1 রিসিপ্টর করে থাকে হার্টের উপরে থাকে। সো হার্টের উপরে গেলে কি করবে, সব কিছু বাড়াই দিবে, অর্থাৎ ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, হার্ট রেট বাড়াবে, আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়াবে। এরপর যেটা হচ্ছে আলফা 1 রিসিপ্টর। আলফা 1 রিসিপ্টরগুলো ভেসেলের মধ্যে থাকবে, যেহেতু এই জিনিসটা কী করতেছে, ভেসেলটাকে ভেসো কনস্ট্রিকশন করতেছে। আলটিমেটলি কী করতে, ভেসেল কনস্ট্রিকশন মানে হলো ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ভেসেল কনস্ট্রিকশন করে ব্লাড প্রেশারটাকে বাড়াই দিতেছে। সো এই যে 3ভাবে দেখেন কাজ করতেছে। লো ডোজ এটা হলো নর্মালি 1 to 2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এই ডোজে দিলে যেটা হলো মডারেট সেটা হলো 2 থেকে 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, এবং যেটা হাই ডোজ সেটা হলো মোর দ্যান 10। ঠিক আছে, সো এটা হলো ডোজের একটা হিসাব নিকাশ। সো ডোজ হিসাব নিকাশ আপনাদের লাগে না, এটা ইন্টারনেট সময় আসলে আপনারা শিখবেন। তো এখন এলো এইটা হলো আমরা আইভি রুটে যখন যেই ডোজে দিব তখন তার কী কী ইফেক্ট পড়তেছে। এখন এটার কিছু অ্যাডভার্স ইফেক্টও আছে, যে অ্যাডভার্স ইফেক্ট যেহেতু এই অর্গানগুলোর উপর কাজ করতেছে তাহলে অ্যাডভার্স ইফেক্টটা কী, এটা হলো সিভিএসের উপর যখন কাজ করবে, অর্থাৎ হার্টের উপর যে কী করে, ট্যাকিকার্ডিয়া করে। এটা হার্টের উপর যে কী করতেছে, ট্যাকিকার্ডিয়া করতেছে, অ্যারিথমিয়া করতেছে। ঠিক আছে, তারপরে হাইপার টেনশন করবে, যেহেতু ব্লাড প্রেশার বাড়িতেছে হাইপার টেনশন করবে। সিএনএসের উপর যে কী করবে, আগেরটার মতোই করে, এখানেও ট্রেমর করতেছে, হেডেক করবে, ইনসমনিয়া করবে,
রেস্টলেসনেস, এই জিনিসগুলো করবে। আর এটার কারণে একটা ব্যাড এফেক্ট আছে, একটা হলো নাউসিয়া, ভমিটিং। তো নাউসিয়া ভমিটিংয়ের মতো একটা ব্যাড এফেক্ট এটার ক্ষেত্রেও আছে। তো এই হলো ডোপামিনের ক্ষেত্রে কিছু বাজে ইফেক্ট যেগুলো আমার উপর কাজ করতেছে। এখন ডোপামিনের ক্ষেত্রে আমাদের আরও অনেক ধরনের ইফেক্ট ডোপামিনের ক্ষেত্রে পাওয়া যায়, বাট এইগুলো হলো নর্মালি কমন কিছু জিনিসপত্র যেগুলো আমাদের ডোপামিনের ক্ষেত্রে লাগবে। এরপরে যেটা আছে আমাদের সিনথেটিক বা নন ক্যাটেকোলামাইন যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা আছে সালবিউটামাল। যেটা আমরা পড়ে আসছি যে ক্যাটেকোলামাইনের মধ্যে অনেকগুলো জিনিসই আমরা অলরেডি আলোচনা করছি। ক্যাটেকোলামাইনের মধ্যে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, এই জিনিসগুলো আমরা আলোচনা করছি। এখন আসি নন ক্যাটেকোলামাইন, এর মধ্যে একটা জিনিসের নাম পড়ছিলাম সালবিউটামাল। এই সালবিউটামালটা আপনারা দেখবেন যাদের মানে যখন রেসপিরেটরি সিস্টেমের ইসের মধ্যে আসবেন, দেখবেন যে অ্যাজমার পেশেন্ট, তারপরে যাদের সিওপিডি আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমনলি ইউজ করা হয় সালবিউটামাল। সো এটা হলো একটা ব্রোঙ্কো ডাইলেটর, ঠিক আছে, ব্রোঙ্কো ডাইলেটর হিসেবে কাজ করে। সেটা আমরা কাদের ক্ষেত্রে দিই, অ্যাজমা অ্যান্ড সিওপিডির যে পেশেন্টগুলো থাকবে তাদের ক্ষেত্রে আমরা এই সালবিউটামালটা দেই, ঠিক আছে। তো সালবিউটামাল দেওয়ার একটা কারণে হয় কি, ব্রোঙ্কো ডাইলেটেশন হয়, অর্থাৎ ব্রোঙ্কিওলের যে স্মুথ মাসেলগুলো থাকে সেটা ডাইলেট হবে। ডাইলেট হওয়ার কারণে পেশেন্ট খুব ইজিলি তখন কী করতে পারবে, রেসপিরেশনটা করতে পারবে। কারণ অ্যাজমা সিওপিডি থাকলে ব্রোঙ্কো কনস্ট্রিকশন হওয়ার কারণে পেশেন্ট শ্বাসকষ্টে ভোগে বা ট্যাকিপনিয়াতে ভোগে, যার কারণে এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমরা কী করি, সালবিউটামাল দিই। এরপরে আরেকটা জিনিস আছে এখানকার, আলফা মিথাইল ডোপা নামে একটা ড্রাগ আছে, এখানে আমরা নন ক্যাটেকোলামাইনের মধ্যে লিখে নাই, এটা প্রেগনেন্সির সময় দেওয়া হয়, এই জিনিসটা মনে রাখবেন, আলফা মিথাইল ডোপা। এই যে ড্রাগটা, এই একটা মাত্র ড্রাগ যেটা গাইনিতে আসলে পাবেন। গাইনিতে যখন আপনাদের ফাইনালের গাইনি পড়াবে তখন দেখবেন যে হাইপার টেনশন ইন প্রেগনেন্সি, এটা লং কেস পাওয়া যায়। তো হাইপার টেনশন ইন প্রেগনেন্সিতে আমরা ইন্ডিকেশন ড্রাগ বা কোন ড্রাগটা ইন্ডিকেশন, সেটা হলো আলফা মিথাইল ডোপা, কারণ এটা কোনো টেরাটোজেনিক ইফেক্ট নাই। প্রেগনেন্সির সময় খুব ইজিলি এটা দেওয়া যায় কোনো রকম অ্যাডভার্স এফেক্ট ছাড়াই। তো আলফা মিথাইল ডোপা এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি ভাইবাতে জিজ্ঞেস করে যে প্রেগনেন্সির সময় অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে তুমি ফার্স্ট চয়েস কোন ড্রাগটা দিবা। সো এটা হলো ড্রাগ অফ চয়েস কি, আলফা মিথাইল ডোপা, কারণ এটা হলো সবথেকে সেফেস্ট ড্রাগ যেটা প্রেগনেন্সিতে দেওয়া যায় আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা প্রেগনেন্সির সময়ে দিব, এবং এটা কোন রিসিপ্টরের উপর কাজ করে, আলফা 2 রিসিপ্টরের উপরে কাজ করে। জাস্ট ফর নাইস টু নো যে এটা মনে রাখবেন যেটা আলফা 2 রিসিপ্টরের উপরে কাজ করতেছে। এখন কিছু আসি, আমরা অ্যাডেনার্জিক ড্রাগের নামগুলো পড়ছি, এখন আসি অ্যাডেনার্জিক অ্যান্টাগনিস্ট, অর্থাৎ এই রিসিপ্টরগুলোর উপর এখন উল্টা কাজ করবে কারা, যেটাকে আমরা বলতেছি অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট। তাহলে অ্যান্টাগনিস্ট এখন কারা আছে তাদের নাম সম্পর্কে একটু আমরা জানি। তো এর মধ্যে নর্মালি যে রিসিপ্টরগুলোর নাম পড়ে আসছি সেইগুলোকে আমরা বলি রিসিপ্টর ব্লকার, অর্থাৎ এই রিসিপ্টরগুলোকে এখন যারা ব্লক করবে তারাই তো অ্যাড্রেনার্জিকের ইফেক্টটাকে উল্টা করতেছে, ঠিক আছে, এই মানে অপোজিট ইফেক্ট করবে। তা এদের মধ্যে একটা আছে আলফা ব্লকার, একটা আছে বিটা ব্লকার। এখন আসি আলফা ব্লকারের ক্ষেত্রে। তো আলফা কতগুলো রিসিপ্টর ছিল আমরা পড়ে আসি, আলফা 2টা রিসিপ্টর, আলফা 1, আলফা 2। বেটার ক্ষেত্রে আমরা পড়ে আসি 3টা, তাই না, বেটা 1, বেটা 1, বেটা 2, বেটা 3। তো এই যে আমরা 3টা রিসিপ্টরের ক্ষেত্রে আমরা পড়ে আসছি, বাট আমরা যখন বিটা ব্লকার পড়তে চাই তখন আমাদের কিন্তু বেটা 3 জিনিসটা আসে না। সো এটা কিন্তু এরকম নামে আমরা কিছু পড়ি না। তারপরে আমি যেহেতু রিসিপ্টরের কথা আমরা আগেই পড়ে আসছি সেইভাবে বললাম। তো আমাদের নর্মালি যে জিনিসটা মাথায় আসা লাগে আলফা 1, আলফা 2, বেটা 1, বেটা 2, এই 4টা রিসিপ্টর নিয়ে আমরা নর্মালি আলোচনা করি। এখন এই রিসিপ্টরের উপরে আমরা যেই ফাংশনগুলো পড়ে আসছিলাম ঠিক এখন তার উল্টা ফাংশনটা তাহলে এই ব্লকারদের ক্ষেত্রে হবে। এখন আলফা 1 রিসিপ্টর যখন আলফা ব্লকার যখন আলফা 1 রিসিপ্টরের উপর যে কাজ করবে তখন আলফা 1-এর উপরে যে ফাংশনগুলো ছিল সেই ফাংশনটাকে এখন বন্ধ করে দেবে বা কমাই দেবে। এখন এই আলফা ব্লকার বা আলফা 1 ব্লকার কারা কারা আছে তাদের কয়েকটা নাম একটু মনে রাখি। প্রাজোসিন, এই নামগুলো কিন্তু মনে রাখা লাগে, প্রাজোসিন, টেরাজোসিন। লাস্টে দেখবেন এই সিন, SIN, সিন, সাইন কস থিটার যে সাইন কস থিটা পাচ্ছেন এই জিনিসগুলো পড়বেন। ডক্সাসিন, ট্যামসুলোসিন, এই সিন নামটা দেখলে মনে রাখবেন যেটা হলো আলফা 1 রিসিপ্টর ব্লকার। আলফা 2 রিসিপ্টর ব্লকারের মধ্যে যখনই যাবেন তখন দেখবেন টোলাজোলিন, এখানে লিন নামটা পাবেন, টোলাজোলিন, ইওমিবিবাইন, এখানে বাইন শব্দটা আসে। এখন এদের যে 2টা রিসিপ্টরের যে কম্বাইন ব্লক অর্থাৎ আলফা 1 অ্যান্ড আলফা 2
কম্বাইন্ড ব্লকারের মধ্যে একটা ড্রাগ আছে, সেটাকে আমরা বলি ফেন্টোলামাইন। এটা দুইটা রিসেপ্টরকে একসাথে বন্ধ করে দেয়, ঠিক আছে, আলফা 1 এবং আলফা 2 দুইটাকেই ব্লক করে দেয়। এবং এখানে যতগুলো ড্রাগের নাম আমরা আলোচনা করলাম এরা সবাই রিভার্সিবলভাবে ব্লক করতেছে। তার মানে রিভার্সিবল জিনিসটা কি, এরা যখন ইন্ট্রোডিউস করা হবে তাহলে ব্লক করবে, এদেরকে যখন উইথড্র করা হবে তখন এরা কী করবে, আবার ব্যাক করবে। কিন্তু কিছু আছে যে ইরিভার্সিবল আলফা 1 বা আলফা 2 রিসেপ্টরকে ব্লক করে দেয়। তো কারা আছে ইরিভার্সিবল, ব্লক করলে আর সেটা রিভার্স করা যায় না? এর মধ্যে আছে ফেনক্সিবেনজামিন। এই একটা ড্রাগই আমরা পড়ি যেটা ইরিভার্সিবল আলফা 1 ব্লকার। তো এইগুলো দেওয়ার আগে কিন্তু আমাদের বেশ কিছু প্রিকশন নেওয়া লাগবে, কারণ এইগুলো দিলে কিন্তু এই রিসেপ্টরগুলো যেহেতু ব্লক হয়েছে, তো ওই রিসেপ্টরের উপরে যখন অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন বাইন্ড করার পরে যে ফাংশনগুলো আসতেছে সেই ফাংশনগুলো কিন্তু তখন আর পাওয়া যাবে না। এরপরে আসি বিটা 1 এবং বিটা 2 রিসেপ্টরের ক্ষেত্রে। বিটা 1 ব্লকার, বিটা 2 ব্লকার খুবই 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 পপুলার, যেটা সারা জীবন লাগবে, যতদিন আপনি ডাক্তারি করবেন সারা জীবন এটা লাগবে। তো আলফা 1 ব্লকারের ক্ষেত্রে কারা কারা আছে একটু বলি। অ্যাটেনোলল, এই লল শব্দটা আমরা এখন পাবেন বিসোপ্রোলল, মিটোপ্রোলল, বেটাক্সোলল, এই লল পাবেন, ঠিক আছে, LOL। বিটা 2 রিসেপ্টর ব্লকারের মধ্যে আছে বিটোক্সামাইন। এবং এই যে বিটা 1 এবং বিটা 2 এদের কম্বাইন্ড কিছু ব্লকার আছে, তারা হলো প্রোপ্রানলল। দেখবেন যাদের পালপিটেশন থাকে, হার্ট রেট বেশি থাকে, তাদেরকে এইরকম জিনিসগুলো দেওয়া হয়, ঠিক আছে। অ্যাংজাইটি, হার্ট রেট বেশি থাকলে এই জিনিসগুলো আমরা দেই খুব সহজেই। যে ইনডেভার যে নামগুলো শুনছেন এই ড্রাগের মধ্যে কিন্তু সব। তো এই যে দেখেন লাস্টে সব লল, এই ললগুলো হইলো এই মানে এই ব্লকার, অর্থাৎ বিটা 1 বিটা 2 ব্লকার। তো এখানে যে বিটা 1 ব্লকার এবং বিটা 2 ব্লকারগুলো দেখছেন এরা হলো সিলেক্টিভ, অর্থাৎ সিলেক্টিভ বলতে হলে অ্যাটেনোলল সবসময় আলফা 1 রিসেপ্টরকে ব্লক করবে। আর এই যে দুইটা জিনিস দেখলেন এরা কিন্তু নন সিলেক্টিভ। অর্থাৎ নন সিলেক্টিভ কেন, এই প্রোপানল দিলে আপনার এটা বিটা 1 বিটা 2 দুইটাকেই বন্ধ করে দিবে, দুইটা রিসেপ্টরকেই বন্ধ করে দিবে। অর্থাৎ এরা কিন্তু নন কার্ডিও সিলেক্টিভ, বাট এরা কিন্তু সবাই কার্ডিও সিলেক্টিভ ড্রাগ বেশি সেফ নন কার্ডিও সিলেক্টিভ ড্রাগের থেকে, কারণ হার্টের উপরে নন কার্ডিও সিলেক্টিভ ড্রাগের ইফেক্ট খারাপভাবেই নর্মালি প্রডিউস করে। ক্ষেত্র বিশেষ সেটা ভালো হতে পারে, বাট আমরা কার্ডিও সিলেক্টিভ বা হার্টের পেশেন্টের ক্ষেত্রে সবসময় কার্ডিও সিলেক্টিভ ড্রাগটা প্রেফার করি। এখন এদের ক্ষেত্রে কিছু ইন্ডিকেশন আছে, আমরা কখন কাদেরকে কোথায় দেব। তাহলে ইন্ডিকেশন ফর আলফা ব্লকার, যেগুলো আমরা এই সাইডে দেখে আসছি যে আলফা ব্লকার। তো আলফা ব্লকার জিনিসটাগুলো আমরা দিব যাদের হাইপার টেনশন ইমার্জেন্সি, ঠিক আছে, হাইপার টেনশন ইমার্জেন্সি পেশেন্ট আসলে তাদের ক্ষেত্রে আমরা দিব। ধরেন অনেক ক্রনিক হাইপার টেনশন আছে, এইরকম পেশেন্টের ক্ষেত্রেও আমরা কী করব, আলফা ব্লকার দিব। হাইপার টেনশন উইথ বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বিইপি আছে, তাদের ক্ষেত্রে আমরা এটা দিব। যাদের ক্ষেত্রে রেনাউন্ড ডিজিজ আছে, ঠিক আছে, রেনাউন্ড ডিজিজ এটা একটা ভাস্কুলার ডিজিজ, এই রেনাউন্ড ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে আমরা এগুলো দিব, ঠিক আছে। তো আমরা নর্মালি হাইপার টেনশনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করি, আলফা 1 রিসেপ্টর ব্লকারগুলো বেশি প্রেফার করি আর কি। এরপরে আসছে আমাদের বিটা রিসেপ্টর ব্লকার। তো বিটা রিসেপ্টরের ব্লকারের মধ্যে আমরা অলরেডি খেয়াল করছি আলফা ব্লকার এই সব পেশেন্টের ক্ষেত্রে দিব, আলফা 1 বা আলফা 2 ড্রাগের দুইটাই। এরপরে আছে আমাদের বিটা ব্লকার। এখন বিটা ব্লকারের ক্ষেত্রে আমাদের ইন্ডিকেশন কাদের ক্ষেত্রে আমরা দিই, সো এটার ইন্ডিকেশনও মোটামুটি সেম, যে আমরা ইন্ডিকেশন বিটা ব্লকার। সো বিটা ব্লকারের ক্ষেত্রে আমরা কাদের ক্ষেত্রে দিব, সেখানেও যেহেতু হাইপার টেনশনের পেশেন্ট থাকলে আমরা তাদের ক্ষেত্রে দিব, যাদের অ্যানজাইনা আছে অ্যানজাইনার পেশেন্টের ক্ষেত্রে আমরা দেই, এমআইয়ের পেশেন্টের ক্ষেত্রে দেই, মানে এমআইয়ের পেশেন্টের ক্ষেত্রে পোস্ট এমআই যে ট্রিটমেন্টগুলো আছে সেখানে আমরা দেই, কার্ডিয়াক অ্যারিথমিয়া থাকলে আমরা দেই, হার্ট ফেলিওরের দেই, কার্ডিয়াক অ্যারিথমিয়া থাকলে আমরা দেই, হার্ট ফেলিওরের ক্ষেত্রে দেই। এরপর আছে যাদের হাইপার থাইরয়েডিজম আছে
হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের ক্ষেত্রে আমরা দিই, যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা এটা দিই, যাদের চোখে গ্লুকোমা থাকে গ্লুকোমার পেশেন্টের ক্ষেত্রে আমরা দিই। গ্লুকোমাতে ইন্ট্রাকুলার প্রেশার বেড়ে যায় এবং ভীষণ প্রবলেম হয়, ভিজুয়াল অ্যাকুইটি কমে যায়। তো আয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা নর্মালি দিয়ে থাকি। তো এই হলো ইন্ডিকেশন, যেটা হলো বেটা ব্লকারের ক্ষেত্রে। শুধুমাত্র এই না, এর বাইরে অনেক ক্ষেত্রে আমরা দিই, বিশেষ করে প্রেশার বা হাইপার টেনশন এই রিলেটেড জিনিসপত্রের ক্ষেত্রে আমরা এই ড্রাগগুলো খুব বেশি দিই আর কি। এখন প্রত্যেকটা জিনিসেরই কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। যেহেতু আমরা দেখে আসলাম যে বিটা ব্লকার বা ব্লকার, তো আমাদের অ্যাডভার্স ইফেক্টের ক্ষেত্রে বিটা ব্লকারের অ্যাডভার্স ইফেক্টগুলো খুব কমন। বিটা ব্লকারের কী কী অ্যাডভার্স ইফেক্ট কমনলি পাওয়া যায়, এর মধ্যে যেহেতু এরা হাইপার টেনশনের পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়, তার মানে হাইপার টেনশনের পেশেন্টের ক্ষেত্রে প্রেশার কমানোর ক্ষেত্রে দেওয়া হয়, যার কারণে এটা ডোজ যদি কখনো উল্টাপাল্টা হয় ব্রাডিকার্ডিয়া হয়, হার্ট রেট কমায় দেয়, ঠিক আছে, ব্রাডিকার্ডিয়া হয়। প্রেশার কমানোর কারণে কি হয়, হাইপোটেনশন হয়, হাইপোটেনশন হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, ব্রাডিকার্ডিয়া থেকে হতে পারে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, এবং স্লিপ ডিস্টারবেন্স হয়, ঘুমের সমস্যা হতে পারে, স্লিপ ডিস্টারবেন্স হতে পারে, এবং আর একটা সমস্যা হয় সেটা হলো ব্রঙ্কো কনস্ট্রিকশন, ব্রঙ্কো কনস্ট্রিকশন, যেটার কারণে অ্যাগ্রিভেট করতে পারে কাকে, সিওপিডি অথবা অ্যাজমা, এই জিনিসটাকে অ্যাগ্রিভেট করতে পারে। এখন এই যে সমস্যাগুলো আছে এইটা কিন্তু আমার বিটা ব্লকারের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। তাইলে এই সমস্যাগুলো যদি হয় তাহলে আমি কাদের ক্ষেত্রে এই ড্রাগটা দিব না, কন্ট্রা ইন্ডিকেশন, আমি কাদের ক্ষেত্রে কখনোই বিটা ব্লকার সাজেস্ট করব না। তাহলে এইখানে দেখেন এই যে অ্যাগ্রিভেট করে আসছে, তাহলে যাদের সিওপিডি আছে, অ্যাজমা আছে, যাদের হাইপোটেনশন আছে, ঠিক আছে, যাদের হাইপোটেনশন আছে, যাদের ক্ষেত্রে হার্ট ব্লক আছে, হার্ট ব্লকের পেশেন্টের ক্ষেত্রে নর্মালি হাইপোটেনশন থাকে বা হার্ট ফেলিওরের হিস্ট্রি থাকে, এবং যাদের ব্রাডিকার্ডিয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা কী করব না, বিটা ব্লকার দিব না। পালমোনারি হাইপার টেনশন, ঠিক আছে, পালমোনারি হাইপার টেনশনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করব না, বিটা ব্লকার কখনোই দিব না। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের খুব প্রিকশন মেনে দেওয়া লাগে, বিশেষ করে যেটা কার্ডিও সিলেক্টিভ, এই ড্রাগগুলো আমাদের জন্য খুব 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 মানে প্রিকশন নিয়ে আমাদের এই জিনিসগুলো দেওয়া লাগবে। তাহলে আমরা আজকে এই যেই অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজি, এখান থেকে আমরা কী কী শিখলাম আমি যদি একটু ওভারভিউ আবার একটু করে দিই। তো অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির মধ্যে আমরা নর্মালি পড়লাম ক্যাটেকোলামাইন। তো ক্যাটেকোলামাইনের মধ্যে আমাদের ন্যাচারাল কিছু আছে এবং সিনথেটিক কিছু আছে। ক্যাটেকোলামাইন আসতেছে কোত্থেকে, এদের ফাংশন কী, এরা কীভাবে কাজ করে, এদের কী কী রিসিপ্টর আছে, কোন রিসিপ্টর কোথায় থাকে, এই রিসিপ্টরগুলোর মেইন লোকেশন কোথায়, মেইন লোকেশনের ওপর এদের কী কী ইফেক্ট আছে, কোন জায়গায় কীরকম চেঞ্জ হচ্ছে বা কী ধরনের ইফেক্ট করতেছে, অ্যাড্রেনার্জিক ড্রাগগুলো কীরকম টাইপসের আছে, ক্যাটেকোলামাইন এদের কী কী কাজ আছে, নন ক্যাটেকোলামাইন এদের কী ধরনের ফাংশন, কারা কার্ডিও সিলেক্টিভ, কারা কার্ডিও নন সিলেক্টিভ, বা কারা রিসিপ্টর সিলেক্টিভ বা নন সিলেক্টিভ, এবং এরা এই সিলেক্টিভিটি হওয়ার পিছনে এদের কী কী ইফেক্ট আছে, অ্যাড্রেনাল মেডুলা থেকে অ্যাড্রেনালিনের কী কী কাজ আছে, অ্যাড্রেনালিন কোথা থেকে আসে, অ্যাড্রেনালিন কাদের উপর কী ধরনের ইফেক্ট ফেলে, কোন অর্গানের উপর কেমন ইফেক্ট ফেলে, কাদের ক্ষেত্রে আমরা এটা দিব, কাদের ক্ষেত্রে দিব না, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, এইগুলো জিনিসগুলো আমরা দেখলাম। ডোপামিন সম্পর্কে আমরা জানলাম, ডোপামিনের রিসিপ্টরগুলো কোথায় থাকে, কোন রিসিপ্টরের উপর কীভাবে কাজ করে, এদের কী কী অ্যাডভার্স ইফেক্ট আছে, কী কী ইন্ডিকেশন আছে, অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট অর্থাৎ বিটা ব্লকার, আলফা ব্লকার, এরা কোথায় কাজ করে, এদের কোন কোন ড্রাগ বা ড্রাগের ক্লাসিফিকেশন, ড্রাগগুলোর নাম মুখস্থ করা লাগবে, কারণ ড্রাগগুলোর নাম জিজ্ঞেস করে, আলফা 1 রিসিপ্টর বা আলফা ব্লকার, বিটা ব্লকার, এরা কোথায় কাজ করে, নর্মালি এই জিনিসগুলো লাগবে। এদের কিছু ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। তো অটোনমিক ফার্মাকোলজির যে লাস্ট যে চ্যাপ্টারটা বা লাস্ট যে টপিকটা ছিল সেটা হলো অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজি। তো অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজি থেকে মোটামুটি আমাদের এই জিনিসগুলো পড়লেই হয়, এর বাইরেও আসলে অনেক কিছু আছে, বাট আমাদের জন্য থার্ড ইয়ারে বা সেকেন্ড প্রফের জন্য আমাদের এইটুকুই মোর দ্যান এনাফ। তো অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজি থেকে যদি এর বাইরে কারোর কোনো প্রশ্ন থাকে বা আজকের ক্লাসের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফিল ফ্রি টু আস্ক মি, অথবা এই ভিডিওটা যদি কোথাও আপলোড করা থাকে সেখানে কোনো জায়গায় আপনারা কমেন্ট করে আপনাদের প্রশ্নটা শেয়ার করতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।